প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্রেইন টিউমার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান ১৯৫৮ সালের জানুয়ারিতে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। স্যার, ব্রেইন টিউমার অত্যন্ত জটিল একটি রোগ এবং ঝুঁকিপূর্ণ। একটু জানতে চাইব যে আসলে ব্রেইন টিউমার এর পেছনে কোনো ফ্যাক্টর বা কারণ কাজ করে কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে ব্রেন টিউমারের এক্সাক্ট কারণ জানা যায় না, তবে অনেকগুলি প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি আমরা, যে কিছু কিছু কারণের জন্য এটা হতে পারে। যেমন যদি দেখা যায় যে তার বংশগত একটা ধারা থাকে, কারো কারো বংশতে বাবা মা বা আত্মীয় স্বজন নিকট আত্মীয় যদি ব্রেন টিউমার রোগে ভুগে থাকেন, তাহলে তাদের ব্রেন টিউমার সম্ভাবনা অনেক বেশি। বা যদি ঘন ঘন এক্স রে বা রেডিয়েশন যদি নেওয়া হয়, তাহলে দেখা যায় কারো কারো ব্রেন টিউমার হয়। আর কোনো কোনো ক্ষেত্রে কতগুলি রোগ আছে, যেরকম নিউরোফাইব্রোম্যাটোসিস, শরীরে অনেকগুলি দানা দানা থাকে, এই ধরনের মানুষের কিছু কিছু ব্রেন টিউমার হয়ে থাকে। তো এইগুলি মোটামুটি এই সমস্ত কারণের জন্য ব্রেন টিউমার হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্রেন টিউমারের অধিকাংশ কারণেই জানা যায়নি। আমরা লক্ষণগুলো কি কোনোভাবে দেখে বুঝতে পারবো, বা সাধারণ যারা রোগী আছেন বা তার রোগীর আত্মীয় স্বজন যারা আছেন প্রাথমিকভাবে কি তারা বুঝতে পারবেন কিনা যে না তার ব্রেইন টিউমার হয়েছে? হ্যাঁ, এটা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে অনেকেই জানতে চান বা জানার জন্য আগ্রহ প্রকাশ করেন যে ব্রেন টিউমার হলে আমরা কীভাবে বুঝবো। সহজ কথা যদি বলা যায় তাহলে বলতে হয় যে যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষ যদি দেখা যায় যে তার ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে বা চোখে ঝাপসা দেখছে, এই তিনটা যদি হয় তাহলে বুঝতে হবে যে তার মাথায় কোনো সমস্যা আছে। এবং তখন আমরা সাধারণত ইনভেস্টিগেশন করতে বলি। মাথা ব্যথা, বমি এবং চোখে কম দেখা, এই তিনটা জিনিস যদি থাকে, যখন একসাথে যখন থাকবে তিনটা, মাথা ব্যথা, বমি এবং চোখে কম দেখা, আচ্ছা, তখন তার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া যাওয়া উচিত। আচ্ছা, তো তখন এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা আসছে, তখন আপনারা প্রাথমিকভাবে কি ধরনের ইনভেস্টিগেশন করেন বা নিশ্চিত হন যে আসলে রোগীর ব্রেইন টিউমার হয়েছে কিনা? হ্যাঁ, তখন আমরা কতগুলি রুটিন ইনভেস্টিগেশনের পাশাপাশি কিছু কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন করি। যেমন আমরা ক্ষেত্র বিশেষ ব্রেইন টিউমারের জন্য প্রাইমারি ইনভেস্টিগেশন অফ চয়েস হলো এমআরআই অফ দ্য ব্রেইন। এমআরআই করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেইন টিউমার যদি থাকে, একদম ছোট থেকে বড় সবই ধরা পড়ে। এবং এমআরআইটাও খুব ভালো একটা ইনভেস্টিগেশন, যেটা সম্ভব ব্রেইন টিউমার ডায়াগনোসিস করার জন্য। আচ্ছা, এবং যখন নিশ্চিত হন যে রোগীটির ব্রেইন টিউমার হয়েছে, এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি থাকে সেক্ষেত্রে? আচ্ছা, ব্রেন টিউমার তো কতগুলি আছে, যে বিনাইন ব্রেন টিউমার মানে ভালো ধরনের ব্রেন টিউমার, আর কতগুলি কম ক্ষতিকর, আর একটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার সাধারণত যেগুলি ক্ষতিকর। তো বিনাইন যে টিউমারগুলো, সেগুলির সুবিধা হলো এই যে বিনাইন টিউমার যদি আমি অপারেশন করতে পারি এবং আর্লি স্টেজে যদি ধরা পড়ে, তাহলে 100% রিকভারি হয়ে যায়। আর ম্যালিগন্যান্ট টিউমার যদি হয়, ম্যালিগন্যান্ট টিউমার শরীরের অন্যান্য ম্যালিগনেন্সি যেরকম, এটাও আমরা পার্শিয়াল ডিকম্প্রেশন করি, মানে পুরোপুরি তো বের করা যা সম্ভব হয় না। তখন আমরা অপারেশন করে যতটুকু বের করা সম্ভব ততটুকু বের করে পরবর্তী পর্যায়ে আমরা ডায়াগনোসিস যখন কনফার্ম করি, হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করি, মানে বায়োপসি করি। বায়োপসি করার পর তখন ম্যালিগনেন্সির বোঝা যায়, গ্রেডিং বোঝা যায়। গ্রেডিং অনুযায়ী তখন আমরা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে পরবর্তী চিকিৎসা পদ্ধতি শুরু করতে হয়। আচ্ছা, আমি যেটি বলছিলেন কম ক্ষতিকর বা বিনাইন টিউমার যেটি ব্রেইনে হয়, সেটির ক্ষেত্রে একটু জানতে চাইবো যে যখন নিশ্চিত হন যে তার বিনাইন টিউমার হয়েছে, এর পরবর্তীতে আপনারা কিভাবে রোগীটিকে ম্যানেজ করেন এবং তাকে অ্যাসিওর করেন কিভাবে? কারণ একটি রোগী এবং তার আত্মীয় স্বজন কিন্তু তার ব্রেইন টিউমার হয়েছে সেটি শুনে অনেকখানি মানসিকভাবে ভেঙে পড়েন। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকে আসলে? আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে একটা ব্রেন টিউমার যখন ধরা পড়ে তখন সবাই, নিজের রোগী নিজেও প্লাস আত্মীয় স্বজন সবাই ভয় পায়। কিন্তু একটা সুখের কথা হলো এই যে যদি বিনাইন টিউমার হয়, কম ক্ষতিকর টিউমার হয়, যেমন সাধারণত মেয়েদের মেনিনজিওমা বলে একটা টিউমার হয়, যেটা মেয়েদের বেশি কমন হয়, ছেলেদের হতে পারে তো মেয়েদের বেশি কমন হয়। এই ধরনের টিউমার সাধারণত দেখা যায় যে ব্রেনের ড্যামেজ খুব বেশি হয় না।
এবং এই টিউমার যদি আমরা অপারেশন করি মেনিনজিওমা, এটা দেখা যায় 100% রিকভারি হয়। কিওর হয়ে যাচ্ছে। এটাতে কোনো ডেফিসিটও তেমন থাকে না এবং পেশেন্ট কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারে। সুখের কথা হলো এই যে সব ব্রেন টিউমার কিন্তু খারাপ না। বিনাইন টিউমারগুলি সাধারণত অপারেশন করলে 100% রিকভারি হয় এবং আমাদের দেশে কিন্তু এটা করা সম্ভব। আমরা সবাই এটা করতেছি, নিউরোসার্জনরা, এবং এটার জন্য ভীতি হয়ে অন্য ছোটাছুটি না করে চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত এবং চিকিৎসা নেওয়া উচিত। তবে আপনি যেটি বলছিলেন যে লক্ষণগুলো প্রকাশ পেলে সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, তো সেক্ষেত্রে যদি আসলে সঠিক সময়ে চিকিৎসকের কাছে না যাওয়া হয়, সেক্ষেত্রে বিনাইন বা কম ক্ষতিকর সেটি আসলে আরো ক্ষতিগ্রস্ত বা জটিলতা সৃষ্টি করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা যদি দেরি হয় তখন সাধারণত ব্রেন টিউমার সাধারণত ব্রেনে প্রেশার পড়লে সাধারণত দেখা যায় যে একটা অঙ্গহানি হয় এবং চোখে দেখার দৃষ্টিশক্তি কমে যায় এবং অনেকে ব্লাইন্ড হয়ে যায়। যদি দীর্ঘদিন প্রেশার পড়ে থাকে ব্রেনের মধ্যে, তখন ব্রেনের ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে তার আস্তে আস্তে চোখ ব্লাইন্ড হয়ে যায়। ওই জন্য একবার ব্লাইন্ড যদি হয়ে যায় তখন আর অপারেশন করেও হয়তো টিউমারটা অপারেশন করলাম ঠিক, কিন্তু পেশেন্টের ব্লাইন্ডনেস আর রিকভার করে না। এই জন্য যে মানে ঠিক সময়ে সঠিক চিকিৎসাটা সঠিক সময় করা উচিত, যাতে পেশেন্টের ডেফিসিট না হয়। ডেফিসিট যদি না হয় তাহলে দেখা যায় যে পেশেন্ট 100% রিকভারি হয়ে যায় বিনাইন টিউমারের ক্ষেত্রে। এবং অপারেশনের পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ থাকে, তার পরবর্তীতে আপনাদের কোনো পরামর্শ থাকে কিনা, বা ফলো আপের জন্য আপনারা কি দেখেন? রাইট, আমরা সাধারণত বিনাইন টিউমার যেগুলি হয় সেই টিউমার অপারেশন করার পরে আমরা পেশেন্টকে 3 মাস পর আমরা ফলো আপ করি। 3 মাস পরে পেশেন্টের ডাক্তার চেম্বারে আসলে পরে বা নিউরোসার্জনদের কাছে আসলে পরে ফলো আপ করে যে অন্য কোনো ডেফিসিট ডেভেলপ করলো কিনা। এবং সাধারণত এই সমস্ত টিউমার অপারেশন করার পরে খিঁচুনি রোগ হয়, আমরা বলি কনভালশন বা সিজার, অ্যান্টিকনভালসেন্ট পরে হতে পারে। তো ওই জন্যই সাধারণত অ্যান্টিকনভালসেন্ট দেওয়া হয়। অ্যান্টিকনভালসেন্ট দিয়ে আমরা ফলো আপ করি যে পেশেন্ট কেমন আছে। তারপরে আমরা প্রতি 3 মাস পরে যখন ফলো আপে আসে তখন 6 মাস পরে একটা সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হয় যে আবার রিকভার করলো কিনা। অনেক সময় দেখা যায় বিনাইন টিউমার অপারেশন করার পরেও কোনো ক্ষেত্রে রিকভার করতে পারে। ওই জন্য প্রতি অন্তত বছরে একবার যদি ফলো আপ করা যায় বা ইনভেস্টিগেশন করা যায় তাহলে আমরা রিকারেন্স ধরতে পারি খুব আর্লি এবং পেশেন্টকে তখন কিওর করা সম্ভব। আর যদি লেট হয়ে যায় তখন দেখা যায় অনেক বড় হয়ে গেল, 2-3 বছর পরে আসলে পেশেন্ট রিকভার করলো কিন্তু পেশেন্টের টিউমার অনেক বড় হয়ে গেল, তখন কিন্তু জটিলতা বেড়ে যায়। ওই জন্য ফলো আপটা কতদিন পর্যন্ত চলতে থাকে আপনারা? প্রথম অবস্থায় আমরা প্রতি 3 মাস পর ফলো আপ করতে বলি প্রথম বছর, তারপর দ্বিতীয় বছর সাধারণত আমরা 6 মাস পরে বলি, এবং তৃতীয় বছর তার অনওয়ার্ডস টাইমে আমরা সাধারণত বছরে একবার করে ফলো আপ করতে বলি। আচ্ছা স্যার, ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়ে থাকেন, বা তখন আপনারা রিঅ্যাসুরেন্স কিভাবে করে থাকেন? ম্যালিগন্যান্ট টিউমার এটা আবার অনেক ভেরিয়েশন আছে, যেমন গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত হয়। সাধারণত গ্রেড 1 গুলি ভালো, অলমোস্ট বিনাইল লুকিং হয়, আর গ্রেড 4 হলো সবচেয়ে খারাপ। তো মাঝখানেগুলিতে সাধারণত দেখা যায় যে এটা প্লাস মাইনাস। ওই জন্য গ্রেড 1 টিউমার অপারেশন করার পরে আমরা ফলো আপ করি। ফলো আপ করলে দেখা যায় যে পেশেন্টের লংজিভিটি অলমোস্ট নর্মাল হয়ে যায়। কিন্তু গ্রেড 2 এবং অনওয়ার্ডস যদি হয়, মানে উপরে গ্রেডের যদি হয়, তাহলে দেখা যায় যে প্রগনোসিসগুলি তেমন ভালো না। এবং সাধারণত গ্রেড 2 এবং অনওয়ার্ডস যদি হয় তাহলে আমরা তখন রেডিওথেরাপি এবং কেমোথেরাপির চিকিৎসা দিই। চিকিৎসা দিলে দেখা যায় যে পেশেন্ট কিছুদিন ভালো হয়। তবে গ্রেড 4 যদি হয়ে যায় তাহলে খুবই আনফর্চুনেট, কারণ গ্রেড 4 হলো হাইলি মেলিগন্যান্ট। এগুলি সাধারণত অপারেশন করার পরেও রেডিওথেরাপি কেমোথেরাপি দিলেও এগুলি কিন্তু প্রগনোসিস খুব একটা ভালো হয় না। এটা সারা ওয়ার্ল্ডেই প্রায় একই রকম, শুধু আমাদের দেশে এই জিনিসটা এরকম তা না, সারা দুনিয়াতে এই গ্রেড 4 যাদের হয়ে যায় তারা খুব আনফর্চুনেট, তারা খুব বেশি দিন লংজিভিটি বাড়ে না। আচ্ছা, আমাদের দেশে এই ব্রেইন টিউমারের চিকিৎসা ক্ষেত্রে কতখানি সফল হয়েছে বা আধুনিক প্রযুক্তি এসেছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমাদের দেশে তো গত 5-7 বছর থেকে আধুনিক প্রযুক্তি অনেক আসছে, এবং আমরা অপারেটিভ টেকনিকও অনেক চেঞ্জ হয়েছে এবং অনেক আধুনিক পদ্ধতি চলে আসছে, এবং রেডিওথেরাপি কেমোথেরাপির ড্রাগস এবং যে মেশিন সেগুলো উন্নতি হয়েছে, এবং বলা যায় যে উন্নত বিশ্বের কাছাকাছি আমাদের এখন চিকিৎসার মান চলে আসছে। সেই তুলনায় অনেক কম খরচে সেই সুবিধা বা চিকিৎসাটুকু পাচ্ছে আমাদের যারা রোগী আছে। আচ্ছা, বিনাইন টিউমারের যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে বা যাদের আপনারা পরামর্শ দিয়েছেন অপারেশন করার, অপারেশনের পরবর্তীতে তাদের লাইফস্টাইল মডিফিকেশনের প্রতি আপনাদের কি রকম পরামর্শ থাকে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হলো যে যারা বিনাইন টিউমারে ভুগতেছেন তারা তো অলমোস্ট অপারেশন করার পরে তো আমরা বলি যে নর্মাল লাইফ লিড করার জন্য, এবং ঝুঁকিপূর্ণ যেমন কিছু ঝুঁকিপূর্ণ যেমন আছে সিগারেট স্মোকিং, এগুলি অ্যাভয়েড করা, তারপর নর্মাল যে লাইফ সেটা রেগুলেট করা, যদি ব্লাড প্রেশার থাকে ডায়াবেটিস থাকে সেগুলি কন্ট্রোল করা, এবং স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য যে পদ্ধতিগুলি আমরা নিতে বলি সেগুলি ঠিক মতন মেনে চলা,
এবং সব কিছুর নিয়ম মতন চললে সাধারণত দেখা যায় যে এই পেশেন্টগুলি অলমোস্ট অন্য পেশেন্টের স্বাভাবিক মানুষের মতনই জীবনযাপন করতে পারে এবং নর্মাল লাইফ লিড করতে পারে, এনজয় করতে পারে জীবনটাকে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ব্রেইন টিউমার এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি এই তথ্য এবং পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো, যে এই হিলিং প্রসেসের ভিতর যে সিকোয়েন্সগুলো থাকে, সিকোয়েন্সের ভিতর এটা থাকতে হবে টুইস্টিং মোশন। এখন স্পাইনটাকে শুধুমাত্র সামনে আর পিছন দিকে করলেই হবে না, যে আমরা সামনে বাঁকালাম, পিছন দিকে বাঁকালাম। স্পাইনের আর একটা থাকে, মানে একটা ক্যাপাসিটি আছে, সেটা হচ্ছে এবং ডান দিকে বাঁ দিকে করা, মানে মোচড় খাওয়া। এখন এই জিনিসটা করতে হবে। এটা আর একটা কিছুটা বেনিফিট থাকে, যেরকম স্পাইনে যে টেনশনগুলো থাকে, সেই টেনশনগুলো আমরা যদি একটা টুইস্টিং মোশন করি, তাহলে টেনশনটা রিলিফ হয়ে যায়। ম্যানুয়ালি আমরা অনেক সময় বোঝানোর জন্য আমরা বলি, যেরকম আমরা যখন একটা টাওয়ালে যখন পানি দিয়ে ভিজাই, তখন দেখা যায় ওই টাওয়াল থেকে পানিটা ফেলে দেওয়ার জন্য আমরা এটা যত মোচড়াবো তত পানি কিন্তু বেশি বের হয়ে যাবে, মানে তার মানে কি জিনিসটা শুকিয়ে যাচ্ছে। ঠিক সেম জিনিসটাই স্পাইনে যে টেনশনগুলো থাকে, এই টেনশন আপনার যত টুইস্টিং মোশনগুলো ইনক্লুড করবে, তত স্পাইন থেকে টেনশনগুলো দূর হয়ে যাবে। তাই আমরা ট্রাই করবো যে হাউ টু মানে ইনক্লুড দ্য টুইস্টিং মোশন, এবং যাবতীয় যে টেনশনগুলো, এক্সারসাইজের মাধ্যমে যে টেনশনগুলো ছিল, এই টেনশনগুলো কীভাবে রিলিফ করা যায়। এতে যে জিনিসটা হবে, স্পাইন উইল বি মোর রিল্যাক্স এবং হিলিংয়ের জন্য এনভায়রনমেন্টটা ভালোভাবে তৈরি হবে। এখন দেখাচ্ছে কীভাবে এক্সারসাইজটা করতে হবে। ওকে, নর্মালি শুয়ে পড়লো, দুই সাইডে হাতটা থাকবে। ইয়াস, এতে কী হবে, আপনার চেস্টটা এক্সপ্যানশন হলো, শোল্ডার মাসেল সাইডে যে মাসেলগুলো থাকে সেগুলো স্ট্রেচড আউট হলো। ওকে, নি বেন্ডস। ইয়াস, এই অবস্থায় যখন আমি বলবো ব্রিথ ইন, হি উইল টুইস্ট দ্যাট সাইড ব্রিথ ইন, এবং এর সাথে ঘাটটাও ঘুরে যাবে, মানে টুইস্টিং অফ দ্য লোয়ার ব্যাক অ্যান্ড দ্য নেক। ওকে, ব্রিথ ইন। ওকে, ব্রিথ আউট, ব্রিথ ইন। ইয়াস, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ওকে, এখন এটা 5-6 বার করার পরে যে জিনিসটা ইনক্লুড করবো সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখুন। ওকে, ব্রিথ ইন। ওকে, এখন লেগসটাকে স্ট্রেচড আউট, একটা পা পুরা স্ট্রেচড আউট হবে। এই অবস্থায় যখন আমি বলবো ব্রিথ ইন, মাটিতে পড়বে। ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। এখন এই অবস্থায় ট্রাই করবো পুরা সিলিংয়ের দিকে পাটা টুইস্ট করতে। এই অবস্থায় 10 সেকেন্ড রাখবে। রাখার পরে ওকে, রিল্যাক্স। ওকে, দিস ইজ দ্য মেইন সিকোয়েন্স। ওকে, দিস সাইড টুইস্ট। Okay, legs stretched out. Yes. Breathe in. Breathe out. Breathe in. Breathe out. Breathe in. Breathe out. Twist. ট্রাই করবেন যে পুরো টোটা সিলিংয়ের দিকে থাকে, যতটুকু ফ্লেক্সিবিলিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে। এতে আপনার অ্যাবডাক্টার্স মাসলটাকে আপনার ইনভলভ করবো বেশিভাবে। ওকে, রিল্যাক্স। ওকে, আপ। সো দিস ইজ দ্য টুইস্টিং মোশন। আমরা এই টুইস্টিং মোশনটাকে একটা মডিফাইড করেছি যাতে আপনার লোয়ার ব্যাকে কোনো ইনজুরি না হয়, শুয়ে অবস্থায় করেছি যাতে আপনার স্পাইনে কোনো ইনজুরি না হয়। অনেক সময় টুইস্টিং করতে গেলে অনেক সময় প্রোল্যাপস হয়ে যেতে পারে, যাতে কোনো প্রোল্যাপসের কোনো চান্স না থাকে, অথবা যাদের আগে প্রোল্যাপস ছিল তাদের যাতে এক্সট্রা এটার জন্য অ্যাডভান্স না হয় এবং হিলিং প্রসেস ত্বরান্বিত হয়। এই জন্য আমরা এই পজিশনে আমরা করাচ্ছি। এই মুভমেন্টটা খুবই সেফ এবং খুব রিল্যাক্সিং। যেটা আমরা বলেছি যে কোনো টুইস্টিং মোশন যদি আপনি প্রপারলি করেন, প্রেশার না দিয়ে, তাহলে যে জিনিসটা হয়েছে স্পাইনের যে টেনশনগুলো থাকে সেগুলো দূর হয়ে যায়। প্লাস স্পাইনের যে এক্সারসাইজগুলো, লোয়ার ব্যাক এক্সারসাইজ করার কারণে আমাদের কিন্তু জাস্ট এক্সারসাইজের কারণে কিন্তু কিছুটা টেনশন ওখানে অ্যাকুমুলেট করে। এই টেনশনটা অ্যাকুমুলেট যে করেছিল, এই টেনশনটা রিলিফ করার জন্য এই মুভমেন্টটা আমরা করবো। কারণ গ্র্যাজুয়ালি আমরা এক্সারসাইজের শেষের দিকে করে আসছি, এই জন্য আমরা করছি, মানে চেষ্টা করছি লাস্টের দিকে যাতে সবগুলো টেনশন যাতে রিলিজ হয়ে যায়, এবং পরবর্তীতে এক্সারসাইজের পরে যাতে অন্য সময়টা, যে 24 ঘন্টা যে আপনি অন্য কাজে থাকবেন, সেই সময়টা যাতে হিলিংয়ের জন্য পরিবেশটা থাকে আপনার স্পাইনের ভিতর। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেই পছন্দের খাবার বা পছন্দের একটি ফল হচ্ছে জাম। জামের মধ্যে কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে, চলুন জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। ছোট মরিচে যেমন ঝাল বেশি, তেমনি ছোট একটি ফল জাম,
যা পুষ্টিগুণে পরিপূর্ণ। জামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে শর্করা, ভিটামিন এবং মিনারেলস। আমরা যদি প্রতিদিনের একটি সার্ভিং চিন্তা করি তাহলে জামে এক মুঠো জাম যদি আমরা খাই তা থেকে আমরা আমাদের শরীরের চাহিদা মতো শর্করা পেতে পারি এবং এর পরিমাণ হলো 15 মিলিগ্রাম, এবং ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, পটাশিয়াম আছে 79 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম আছে 15 মিলিগ্রাম এবং পর্যাপ্ত পরিমাণে ফসফরাস রয়েছে। জাম বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। আমাদের দেশে কালো জাম নামে সবাই চেনে। সাধারণত জুন জুলাই মাসে এই ফলটির আবির্ভাব ঘটে এবং সবাইকে বলবো যে যখনই সিজনে এটি পাওয়া যায় এই ফলটিকে অবশ্যই খাওয়ার জন্য, কারণ এর মাইক্রো এবং ম্যাক্রো মিনারেলসগুলো শরীরের পর্যাপ্ত পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। সিজনে আমাদের সাধারণত জ্বর, সর্দি, কাশি হয়ে থাকে এবং জাম কিন্তু সেই রোগগুলোকে প্রতিরোধ করে। এটি মুখের, ত্বকের জন্য উপকারী এবং ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে, বিশেষ করে মুখের ক্যান্সার। যাদের রুচি কম থাকে তাদেরকেও কিন্তু আমরা জাম খেতে বলে থাকি, কারণ জামের ভিটামিন এ এবং ভিটামিন সি মুখে পর্যাপ্ত পরিমাণে রুচি এনে দেয়। আর জামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে, এবং যাদের কোষ্ঠকাঠিন্যর ব্যাপার রয়েছে তারা কিন্তু জাম খেলে জামের ফাইবার কোষ্ঠকাঠিন্যকে দূর করে। ক্যান্সার এবং হৃদরোগে যারা ভুগছেন তাদের জন্য রয়েছে সুখবর, কারণ জাম ডায়াবেটিক পেশেন্টের জন্য যথেষ্ট পরিমাণে হেল্পফুল, কারণ এর ডায়েটারি ফাইবার কোষ্ঠকাঠিন্য যেমন দূর করে এবং এর ডায়েটারি ফাইবার কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিকের সুগারটাকে লোয়ার রাখতে সাহায্য করে। এই জন্য আমরা চাই যে সিজনে যখনই এটি পাওয়া যাবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেন জামের পরিমাণ যথেষ্ট পরিমাণে জাম থাকে এবং আমাদের প্রতিদিনের যেন পুষ্টি চাহিদা জাম থেকে আমরা পূরণ করতে পারি। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। সাধারণ আকারের একটি টিভি থেকে দর্শকের দূরত্ব কমপক্ষে 10 ফুট হওয়া উচিত। এর বেশি বা কম হলে চোখের সমস্যা সহ মাথা ব্যথা হতে পারে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। স্টেম সেল হলো শরীরের একটা আদিকোষ। নর্মালি আমরা বেসিক্যালি আমাদের জন্মের পর থেকে আমরা একটা সেল থেকেই আমাদের সব ধরনের সেল তৈরি হয়। আমাদের শরীরে প্রায় 200 রকমের সেল আছে, সেটা একটা সিঙ্গেল সেল থেকে তৈরি হয়। তা আমাদের জন্মের পরেই সেটা আমাদের শরীরে থেকে যায় এরকম অনেক জায়গায়। সেই আদিকোষটাকে আমরা ব্যবহার করে আমরা নতুন যে কোনো ধরনের সেল তৈরি করতে পারি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।